50 লাখ টাকা চাঁদা না পেয়ে প্রবাসী ব্যবসায়ীর ভবনের গেটে গুলি। রাষ্ট্রপতি নির্বাচন 70 অনুচ্ছেদ সংস্কার হলে ওলি আহমেদই রাষ্ট্রপতি নির্বাচিত হতেন। সেক্রেটারি হতে 50 লাখ খরচ করেছি, বিএনপি নেতার অডিও ভাইরাল। অপারেশন থিয়েটারে রোগীর মৃত্যু, ভুল চিকিৎসার অভিযোগ স্বজনদের। এবং সর্বশেষ জানাবো, হাসিনা দেশের অর্থনীতি লুট করে শূন্যের কোঠায় নিয়ে গেছে। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। 50 লাখ টাকা চাঁদা না পেয়ে প্রবাসী ব্যবসায়ীর ভবনের গেটে গুলি। চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানায় হামজারবাগ এলাকায় 50 লাখ টাকা চাঁদা না পেয়ে এক প্রবাসী ব্যবসায়ীর বাসায় গেট লক্ষ্য করে গুলি করার অভিযোগ উঠেছে। রাত 11টার দিকে রুনা টাওয়ার নামে একটি ভবনের সামনে ঘটনা ঘটে। এতে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভবনটির মালিক মোহাম্মদ ইউসুফ। 11 তলা ভবনটির 2 ছেলে প্রবাসী ব্যবসা করেন। তাদের গ্রামের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি। ইউসুফ নিষিদ্ধ ঘোষিত স্বেচ্ছাসেবক লীগের চট্টগ্রাম মহানগর কমিটির সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজের শ্বশুর। 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের 2 দিন পর গ্রেপ্তার হন আজিজ। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। ঘটনাস্থলে গিয়ে ভবনের নিরাপত্তা কর্মী মোহাম্মদ আলমগীরের সঙ্গে কথা বলে জানা যায়, ঘটনার সময় এলাকায় বিদ্যুৎ ছিল না। এ সময় প্যান্ট শার্ট পরা 2 যুবক এসে তাকে গেটের ভেতরে রেখে গেট বন্ধ করতে বলেন। এরপর তারা গেট লক্ষ্য করে পরপর 2টি গুলি ছুঁড়ে হেঁটে চলে যান। গুলির শব্দে আশপাশের লোকজন জড়ো হন। পরে পুলিশ ঘটনাস্থলে যায়। ভবন মালিক ইউসুফ জানান, সোমবার দুপুর 12টার দিকে তার ছেলে শওকতের হোয়াটসঅ্যাপ নম্বরে একটি বিদেশি নম্বর থেকে ভয়েস বার্তা পাঠানো হয়। এতে পরিবারের সদস্যদের কোথায় কি করেন, তাদের জীবন বৃত্তান্ত এবং কোথায় কোথায় বাড়ি রয়েছে এসব তথ্য জানার দাবি করেন। 1 ঘন্টার মধ্যে 50 লাখ টাকা দিতে বলা হয়। টাকা না দিলে পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেওয়া হয় বলেও জানান তিনি। ঘটনার প্রত্যক্ষদর্শী পাশের এক দোকানি বলেন, তিনি দোকানের ভেতরে ছিলেন। হঠাৎ গুলির শব্দ শুনে বাইরে এসে 2 জন যুবককে দৌড়ে চলে যেতে দেখেন। পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, হামজারবাগ এলাকায় চাঁদা না পেয়ে একটি ভবনের গেট লক্ষ্য করে গুলি করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ঘটনায় এখনও থানায় মামলা হয়নি। এর আগে গত 13 জুলাই চট্টগ্রাম সিটি কর্পোরেশনের দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের বড়দিঘির পাড় এলাকায় ব্যবসায়ী জসিমউদ্দিনের নির্মাণাধীন ভবনে 20 লাখ টাকা চাঁদা না পেয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ ওঠে সন্ত্রাসী মোবারক হোসেন ইমনের অনুসারীদের বিরুদ্ধে। ওই ঘটনায় মামলা হওয়ার পর 50 লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলে অভিযোগ করা হয়। এছাড়া গত 13 জুন নগরের বাকলিয়া অ্যাক্সেস রোডে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান ডিডিএনএ 2 কোটি টাকা চাঁদার দাবিতে হামলা ও ভাঙচুরের অভিযোগ ওঠে ইমনের অনুসারীদের বিরুদ্ধে। এসব ঘটনার পর চাঁদাবাজি বন্ধ ও ইমনকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেন সংশ্লিষ্টরা। রাষ্ট্রপতি নির্বাচন 70 অনুচ্ছেদ সংস্কার হলে ওলি আহমেদই রাষ্ট্রপতি নির্বাচিত হতেন। রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির সংখ্যাগরিষ্ঠতা থাকার পরও 11 দলীয় ঐক্য কেন প্রার্থী দিয়েছে, এমন প্রশ্নের জবাবে বাংলাদেশ জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল AHM হামিদুর রহমান আজাদ বলেছেন, জয় পরাজয় তাদের কাছে মূল বিষয় নয়, বরং রাষ্ট্রপতি নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতামূলক করার মধ্য দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়াকে সামনে নিয়ে আসাই তাদের লক্ষ্য। তিনি বলেন, সংবিধানের 70 অনুচ্ছেদ সংস্কার করা হলে 11 দলীয় ঐক্যের রাষ্ট্রপতি প্রার্থী ডক্টর কর্নেল অলি আহমেদ বীর বিক্রমের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার সম্ভাবনা ছিল। কারণ হিসেবে হামিদুর রহমান আমাদের দাবি, গণভোটের রায় বাস্তবায়ন হলে সংবিধানের 70 অনুচ্ছেদ সংস্কারের আওতায় আসত। তখন সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ পেতেন। হামিদুর রহমান আজাদ বলেন, আমরা ইলেকশনে অংশগ্রহণ করব দলীয়ভাবে, এমন সিদ্ধান্ত নিয়েছি। এখানে জয় পরাজয়টা বিষয় নয়, বিষয় হচ্ছে আমরা একটা গণতান্ত্রিক প্রক্রিয়াকে সামনে নিয়ে আসছি। তিনি বলেন, সংবিধানের 59 অনুচ্ছেদে রাষ্ট্রের সর্বস্তরের শাসন ব্যবস্থা নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে পরিচালনার কথা বলা হয়েছে। রাষ্ট্রের প্রধান ও অত্যন্ত মর্যাদাপূর্ণ পদ রাষ্ট্রপতির পদেও যদি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন হয়ে যায়, তাহলে গণতন্ত্রের যে চর্চা সেটি বাধাগ্রস্ত হয়। আমরা গণতান্ত্রিক ধারাটাকে ফিরিয়ে আনতে চাই, সুস্থ ধারার রাজনীতিতে দেশকে নিয়ে যেতে চাই। দেশ পরিচালনার জন্য আমরা সেই উদ্যোগই গ্রহণ করেছি, বলেন তিনি।
1991 সালের রাষ্ট্রপতি নির্বাচনের প্রসঙ্গ টেনে জামায়াতের এই নেতা বলেন, ওই সময় সম্ভাবনার জায়গা থেকে প্রতিদ্বন্দ্বিতা তৈরি হয়েছিল। বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল এবং জামায়াত বিএনপিকে সরকার গঠনের সুযোগ দিয়েছিল। ওই সংসদে জামায়াতের 18টি এবং জাতীয় পার্টির 35টি আসন ছিল, অন্য দলগুলোর আসন ছিল। তিনি বলেন, সে সময় যদি বিএনপির প্রার্থীর বিরুদ্ধে সবাই মিলে একটা অবস্থান নিত, তাহলে বিএনপির প্রার্থী পরাজিত হওয়ার সম্ভাবনা ছিল। একটা সম্ভাবনা থেকে তখন প্রতিদ্বন্দ্বিতার জায়গা তৈরি হয়েছিল। তবে এবার বিএনপির সংখ্যাগরিষ্ঠতার কারণে সেই সম্ভাবনা নেই। এরপরও মনোনয়ন ফর্ম সংগ্রহ করল 11 দলীয় ঐক্য। সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে হামিদুর রহমান আজাদ বলেন, এবারও আমরা একটা বিষয় জাতির সামনে আনতে চাই। বিএনপি রাষ্ট্রের সঙ্গে এবং জনগণের সঙ্গে যে দ্বিচারিতা, এটা আমরা জাতির সামনে আনতে চাই। তিনি বলেন, জুলাই সনদে সবাই মিলে একমত হয়েছিল এবং এ বিষয়ে আদর্শ হয়েছে। পরবর্তী সময়ে গণভোটে জনগণ তাদের রায় দিয়েছে, কিন্তু সেই রায় বিএনপি বাস্তবায়ন করেনি বলে অভিযোগ করেন তিনি। হামিদুর রহমান আজাদের দাবি, গণভোটের রায় বাস্তবায়ন হলে সংবিধানের 70 অনুচ্ছেদ সংস্কারের আওতায় আসত। তখন সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ পেতেন। তিনি দাবি করেন, সংবিধানের 70 অনুচ্ছেদ সংস্কার করা হলে 11 দলীয় ঐক্যের রাষ্ট্রপতি প্রার্থী ডক্টর কর্নেল অলি আহমেদ বীর বিক্রমের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার সম্ভাবনা ছিল। সেক্রেটারি হতে 50 লাখ খরচ করেছি, বিএনপি নেতার অডিও ভাইরাল। অনুষ্ঠানে প্রধান অতিথি না করায় লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি তাওহিদ হোসেন মারুফ ভূঁইয়াকে হুমকি দিয়েছেন আরেক বিএনপি নেতা। পৌর বিএনপির সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন পলাশ মোবাইল ফোনে তাকে এই হুমকি দেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় একটি কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে তাকে বলতে শোনা যায়, আমি নির্বাচিত সেক্রেটারি, 50 লাখ টাকা খরচ করেছি। দুপুরে 3 মিনিট 25 সেকেন্ডের কল রেকর্ডটি প্রতিবেদকের হাতেও এসেছে। কথোপকথনে বিএনপি নেতা পলাশের হুমকিমূলক মন্তব্যের আত্মপক্ষ সমর্থন করার চেষ্টা করেও অনুপ্রান্তে থাকা বিএনপি নেতা মারুফ বারবারই বলতে থাকেন, আমি কিছু বলিনি। এক পর্যায়ে দুজনই উত্তপ্ত বাক্য বিনিময় করেন। এর মধ্যে কিছু কথা অপ্রকাশ্যযোগ্য। কল রেকর্ডের কিছু অংশে বিএনপি নেতা গিয়াসউদ্দিন পলাশকে বলতে শোনা যায়, মনোয়ার প্রধান অতিথি, আপনি বিশেষ অতিথির ব্যানার করাইছেন। পানিওয়ালা গ্রাম স্কুলে যাই, বিএনপি সেক্রেটারি প্রধান অতিথি হতে পারি না। আপনি কি সাংগঠনিক রীতিনীতি বৃদ্ধাঙ্গুলি দিবেন? মারুফ ভূঁইয়া, আপনি বলে কইছেন পলাশকে, আপনি যদি সাংগঠনিক রাজনীতি না চর্চা করেন, আপনি ইউনিয়ন বিএনপি কিভাবে করবেন? আমার নাম কেন আসে নাই ব্যানারে প্রধান অতিথি হিসেবে? আপনি কইছেন পলাশকে, আমি পানিওয়ালা যাবো না, এটা আমি বলছি। নির্বাচিত সেক্রেটারি 50 লাখ টিয়া খরচ করে হালাইছে। এ বিষয়ে বক্তব্য জানতে মঙ্গলবার দুপুর থেকে বিকেল পর্যন্ত রামগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন পলাশকে একাধিকবার মোবাইল ফোনে কল করলেও ধরেননি। খুদে বার্তা পাঠিয়েও সাড়া মেলেনি। তবে নাম প্রকাশ না করার শর্তে তার ঘনিষ্ঠ এক নেতা জানিয়েছেন, ঘটনার সময় পলাশের মাথা গরম ছিল। পরে নিজেদের মধ্যে বিষয়টি সমাধান হয়েছে। প্রসঙ্গত, 2025 সালের 20 সেপ্টেম্বর রামগঞ্জ পৌর বিএনপি সম্মেলন হয়। এতে ভোটে শেখ কামরুজ্জামান সভাপতি ও গিয়াসউদ্দিন পলাশ সাধারণ সম্পাদক নির্বাচিত হন। অপারেশন থিয়েটারে রোগীর মৃত্যু, ভুল চিকিৎসার অভিযোগ স্বজনদের। বাগেরহাটে একটি প্রাইভেট ক্লিনিকে পিত্তথলির পাথর অপারেশনের সময় ভুল চিকিৎসায় এক তরুণের মৃত্যুর অভিযোগ উঠেছে। ভোরে শহরের পুরাতন বাজার এলাকায় পলি ক্লিনিকে এ ঘটনা ঘটে। মৃত নাসিমা আক্তার বাগেরহাটের কচুয়া উপজেলার বারোদারিয়া গ্রামের বাসিন্দা এবং সুমন হাওলাদারের স্ত্রী। তার 7 মাসের একটি ছেলে সন্তান রয়েছে। নিহতের পরিবারের অভিযোগ, চিকিৎসকের ভুল চিকিৎসার কারণে নাসিমার মৃত্যু হয়েছে। রোগীর মৃত্যুর বিষয়টি তাকে তাৎক্ষণিকভাবে জানানো হয়নি। মঙ্গলবার ফজরের নামাজের পর বহিরাগত 2 ব্যক্তির মাধ্যমে তাদের জানানো হয় যে তাদের রোগী মারা গেছেন। তবে পলি ক্লিনিকের স্বত্বাধিকারীর দাবি, রোগী হার্ট অ্যাটাক করে মারা গেছেন। পারিবারিক সূত্র জানায়, পিত্তথলিতে পাথর থাকায় সোমবার রাতে নাসিমাকে বাগেরহাট শহরের পুরাতন বাজার এলাকায় পলি ক্লিনিকে ভর্তি করা হয়। রাত প্রায় 11টার দিকে তার অপারেশন শুরু হয়। পরে রাত 4টার দিকে অপারেশন চলাকালে তার মৃত্যু হয়। নিহতের স্বামী সুমন বলেন, মৃত্যুর প্রকৃত কারণ আড়াল করে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এমনকি 1 লাখ টাকা দেওয়ার প্রস্তাবও দেওয়া হয়েছে। স্ত্রীর মৃত্যুর কারণ জানতে চাই এবং ডাক্তারের বিচার চাই। তবে অভিযোগ অস্বীকার করে পলি ক্লিনিকের স্বত্বাধিকারী ও চিকিৎসক সুনীল কুমার দাস বলেন, রোগী অপারেশন থিয়েটারে হার্ট অ্যাটাকে মারা গেছেন। আমাদের দায়িত্ব কোনো ঘাটতি ছিল না। বাগেরহাটের সিভিল সার্জন ডক্টর আসাম্মা মাহবুবুল আলম বলেন, অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। হাসিনা দেশের অর্থনীতি লুট করে শূন্যের কোঠায় নিয়ে গেছে।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান বলেছেন, এর আগে এমপি নির্বাচিত হয়েছে, সরকার নির্বাচিত হয়েছে, শাসক হয়েছে। আর এই নির্বাচনে এমপি হবে, মন্ত্রী হবে, কিন্তু শাসক হবে না, সেবক হবে। এই সরকার শূন্য হাতে ক্ষমতায় এসেছেন। হাসিনা এদেশের অর্থনীতিকে লুট করে একবারে শূন্যের পর্যায়ে নিয়ে গিয়েছিল। তিনি আরও বলেন, ডক্টর ইউনূস প্রায় 18 মাস অর্থনীতিকে একদমই ওপরে উঠাতে পারে নাই। শেষ মাসে তো বেতন দেবে কিভাবে সেটা নিয়েও চিন্তায় পড়ে গিয়েছিল। এরকম একটা অবস্থায় আমরা কিন্তু সরকার গঠন করেছি। তা সত্ত্বেও প্রধানমন্ত্রী তার প্রতিশ্রুতি অনুযায়ী কোটি কোটি টাকা ব্যয় ফ্যামিলি কার্ড দিচ্ছেন। ফ্যামিলি কার্ড যাতে আপনারা সবাই পান, অর্থাৎ প্রত্যেকটা পরিবারের গৃহিণী মা যাতে পান, সেজন্য আমরা ইতিমধ্যে তাদের তথ্য সংগ্রহ করতে একটি টিম করেছি। ইউএনও সাহেবরা তাদের প্রশাসন টিম নিয়ে কাজ করে যাচ্ছেন। আগামী 2-3 মাসের মধ্যেই ফ্যামিলি কার্ড দেওয়া শুরু হবে। প্রত্যেকটা বাড়ির প্রত্যেকটা মা এই ফ্যামিলি কার্ড পাবেন। কোটি কোটি টাকা ব্যয় হবে। শূন্য অর্থনীতির মধ্যেও প্রধানমন্ত্রী এ কাজ শুরু করেছেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।